where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী এরা তোমরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার প্রথম আলাপ হবে। আমি প্রিয়ব্রত মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের একজন সহশিক্ষক। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আগের ক্লাসে তন্ময় স্যার তোমাদের আলোচনা করেছে, জানিয়েছে, শিখিয়েছে যে ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র অধ্যায়ের অবশিল্পায়ন, শিল্প বাণিজ্য শুল্কনীতি স্যার পড়িয়েছেন। তোমরা সেখানে জেনেছো, শিখেছো। এর পরবর্তীকালে বা পরবর্তী যে টপিকটা আর কি, বিষয়টা যেটা আছে আর কি, সেটা আজকে আমরা জানবো। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র আর কি, এই চ্যাপ্টারটার মানে বোঝা যাচ্ছে যে অর্থনীতি। অর্থনীতি শব্দের অর্থ কি? অর্থনীতি হচ্ছে টাকা পয়সা বিষয়গুলো নিয়ে আর কি। যে কোনো দেশ বা রাষ্ট্র একটা অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে কি, যে কোনো দেশ বা রাষ্ট্রের পরিচালনা করার ক্ষেত্রে একটা প্রধান স্তম্ভ হচ্ছে কি অর্থনীতি। ঠিক আছে, এবার সেই দেশের অর্থনীতিটা দুটো বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। এক হচ্ছে গিয়ে শিল্প, একটা জায়গায় কৃষিকাজ বা কৃষি ব্যবস্থা। এবার ব্রিটিশরা তো ভারতবর্ষে এসেছে। ব্রিটিশ মানে কারা আমরা আগেই সব জেনেছি আর কি, আগের অধ্যায়গুলোতে আর কি স্যার ম্যাডামরা পড়িয়েছেন আর কি। ইংরেজ থেকে তারা ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ভারতবর্ষে আসে, আস্তে আস্তে গোটা ভারতবর্ষকে নিজেদের করায়ত্ত করে আর কি, বা নিজেদের অধিকারে নিয়ে আসে। এবার শুধু নিয়ে এসে তো ক্ষান্ত হয়নি, তারা ভারতবর্ষকে শোষণ করা থেকে শুরু করে তাদের অর্থনীতি পরিচালনা, রাজনৈতিক দিক থেকে পরিচালনা করা, সমস্ত দিকটা তারা নিজেদের কুক্ষিগত করে নেয়। এবার যে বিষয়টা নিয়ে আমরা আজকে বেশি করে আলোকপাত করব, ব্রিটিশরা ভারতবর্ষে এসে অর্থনীতির ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যে বিষয়গুলিকে বা যা বিষয়গুলিকে বেশি করে আলোচনা বা নিয়ম নীতির ক্ষেত্রে নিয়ে এসেছে আর কি, তার মধ্যে একটা অন্যতম হলো এই শিল্প, ব্যবসা বাণিজ্য। শিল্প এবং ব্যবসা বাণিজ্য। এবার শিল্প, ব্যবসা বাণিজ্য, এখান থেকে যে ট্যাক্স বা শিল্প বাণিজ্য শুল্ক নীতি অলরেডি আমাদের জানা হয়েছে। ভারতবর্ষ হচ্ছে গিয়ে কাদের? ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশ, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশরা ভারতবর্ষে এসে গোটা ভারতবর্ষকে নিজেদের সাম্রাজ্য বিস্তার নীতি নিয়েছে আর কি। এই ইংরেজ বা ব্রিটিশরা শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বেশিরভাগ কান্ট্রিতে তারা কিন্তু উপনিবেশ স্থাপন করেছে আর কি।
কিন্তু সব থেকে বেশি লাভবান হয়েছে আর কি, সব থেকে বেশি লাভবান হয়েছে কার উপর, মানে কোন দেশটাকে অধিকার করার পরে? ভারতবর্ষকে আর কি। অর্থাৎ আমাদের কান্ট্রি, আমাদের দেশ ভারত মাতা, ভারতবর্ষকে উপর তারা বেশি মানে শাসন ব্যবস্থা করে বা ব্যবসা বাণিজ্য করে বেশি লাভবান হয়েছে আর কি। ঠিক আছে, তাই ভারতবর্ষকে তারা কখনোই হাতছাড়া করতে চাইছে না আর কি। কারণ এই ভারতবর্ষকে যে হাতছাড়া করে দেওয়া হয়, তাহলে এখান থেকে যে অর্থনীতি বা টাকা পয়সা যে তারা লুট করে নিয়ে যাচ্ছে আর কি, সেটা পাবে না। তাই ভারতবর্ষকে যেমন করেই হোক কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে, সে দমননীতি হোক, যুদ্ধ মাধ্যমেই হোক, বন্ধুত্ব মাধ্যমেই হোক, বা বিভেদ নীতির মাধ্যমেই হোক। দণ্ড, সাম, বিভেদ, ঠিক আছে, এই তিনটে তাদের ছিল প্রধান নীতি আর কি ব্রিটিশদের। দণ্ড মানে হচ্ছে গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করা, মারামারি করা, যুদ্ধ করা, ঠিক আছে। আর সাম মানে বন্ধুত্ব করবে আর কি, বন্ধুত্ব করে আর কি সেখান থেকে শোষণ করবে আর কি। যেরকম আমরা দেখেছি যে সপ্তবিলি অধীনতামূলক মিত্রতা নীতি, এরকম একাধিক সন্ধি বা চুক্তির মাধ্যমে তারা ভারতবর্ষের সাম্রাজ্য বা নীতি নিয়েছে আর কি, বা সাম্রাজ্য বিস্তার করেছে আর কি। আরেকটা হচ্ছে গিয়ে বিভেদ নীতি, অর্থাৎ ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ ভাগ করো শাসন করো, ভাগ করে দাও দিয়ে শাসন করো আর কি। অর্থাৎ ভারতবর্ষের মানুষের মধ্যে যে ঐক্যবোধ গড়ে উঠছে আর কি, সেখানে এটা আমরা দেখবো পরবর্তী অধ্যায়গুলোতে আমরা এটা আলোচনা করবো আর কি। তা এখানে এই দণ্ড, সাম আর বিভেদ, এই তিনটে নীতিকেই তারা একসাথে অ্যাপ্লাই করেছে বা গ্রহণ করেছে কোন ক্ষেত্রে? অর্থনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে আর কি। অর্থনীতি মানে কোন দিকটা দিয়ে বলছি? ব্রিটিশ শিল্প বাণিজ্য নীতি এবং ওইদিকে কৃষিকাজের ওপর আর কি। এই যে টোটাল বিষয়টাকে একত্রে বলা হচ্ছে বা একসাথে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ। অর্থনীতির আধুনিকীকরণ মানে মডার্নাইজেশন। অর্থাৎ অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝায়? আগে তো অর্থনীতি যা সিস্টেমটা ছিল আর কি, সেটার কিছু কিছু ক্ষেত্রে আবার পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আর কি। পরিবর্তনটা কী কী ক্ষেত্রে পরিবর্তন? ট্যাক্স সিস্টেম, কাঁচামাল সংগ্রহ, শিল্পজাত পণ্য বিক্রির বাজার তৈরি করা। তারপরে আমরা দেখেছি যে বাণিজ্যিক ফসল আর কি, ঠিক আছে, যে ফসল চাষ আমাদের ভারতবর্ষ হতো না, এই পাট, তুলা, তারপরে নীল, এই ফসলগুলোকে অর্থাৎ বলা হয় বাণিজ্যিক ফসল। মানে এই ফসলগুলি বিদেশের মার্কেটে বিক্রি করলে বা বিদেশের বাজারে বিক্রি করলে কাঁচামাল হিসাবে প্রচুর টাকা মুনাফা অর্জন হতো আর কি। তা এইগুলি তারা কিন্তু ব্রিটিশ সরকার অ্যাপ্লাই করছে। এসব করতে করতে তারা দেখছে যে ভারতবর্ষ তো বিশাল সম্পদ, এত সম্পদ তো কোনো দেশে আমরা পাইনি, তাহলে এক কাজ করা হোক, এই ভারতবর্ষকে তারা তখন আখ্যায়িত করলো একটা দামি রত্ন হিসাবে। দামি রত্ন, ডায়মন্ড বা হিরে, সোনা যেরকম দামি, ঠিক আছে, বিক্রি করলে পয়সা পাওয়া যায়, ঠিক আছে, সেরকম বলছে ভারতবর্ষ এরকম একটা দামি রত্ন আর কি। কেন? কারণ এই ভারতবর্ষ থেকে প্রচুর সম্পদ আমরা পাচ্ছি আর কি, সব দিক থেকে আর কি, কৃষিকাজের দিক থেকেই হোক, শিল্প বাণিজ্যের দিক থেকেই হোক, ওখানকার রাজস্ব থেকেই হোক, সব দিক থেকে এখান থেকে আমরা অর্থ পাচ্ছি আর কি, ঠিক আছে। তাই জন্য এটা হচ্ছে কি তখন তারা এরকম নাম দিল আর কি, যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। রত্ন হচ্ছে কি দামি এক ধাতু আর কি, রত্ন দামি ধাতু, যেরকম হিরে, সোনা যেটা বললাম আর কি। তাহলে ভারতবর্ষ হচ্ছে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই কারণে তারা বলছে। আরও আমি বিস্তারিতভাবে বলবো আর কি, যে তারা ভারতবর্ষ থেকে যে সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে আর কি, সেই সম্পদ লুটকে আমরা বলছি সম্পদের নির্গমন বা সম্পদের বহির্গমন। এই সম্পদের বহির্গমন বা সম্পদের নির্গমন যখন করছে আর কি, তাহলে সেটা কোন কোন খাতে নিয়ে যাচ্ছে আর কি। একটা তো খাত থাকে, বড় বলে না যে দেখো আমাদের যখন বাজেট ঘোষণা হয় যে এই ক্ষেত্রে এত টাকা বরাদ্দ করা হলো, এই ক্ষেত্রে এত টাকা ক্ষেত্রে বরাদ্দ করা হলো, শিক্ষা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এত টাকা করে বরাদ্দ করা হচ্ছে, ঠিক এগুলো যে খাতে বলা হয়। তাহলে এই যে কোন কোন ক্ষেত্র থেকে তারা টাকা পয়সা নিয়ে যাচ্ছে আর কি, প্রচুর পরিমাণে টাকা নিয়ে যাচ্ছে আর কি। এবং গোটা ভারতবর্ষের টোটাল মার্কেট বা বাজারটাও ব্রিটিশদের আন্ডারে আছে আর কি। এটাও আমরা আগের টপিকগুলোতে আমরা পড়েছি আর কি বা জেনেছি আর কি। এবার আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন। ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন, এটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, অথবা টেকার লেখো 3 নম্বরের প্রশ্ন আসতে পারে আর কি।
অথবা এখান থেকে সব প্রশ্ন দিতে পারে। তাহলে প্রশ্নটা কি হলো যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? ঠিক আছে, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এবার বক্তব্য হচ্ছে কি এই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কারণ, এটাকে আমি লাস্টে বলবো কেন বলা হচ্ছে, মানে লাস্টে এটা ব্যাখ্যা করবো আর কি, যে হ্যাঁ এই কারণেই বলা হচ্ছে আর কি। কারণগুলো জানি। অর্থনীতি শিল্পের ক্ষেত্রে আর কি প্রথমে দেখি, বলা হচ্ছে 1914 খ্রিস্টাব্দের মধ্যে, 1914 খ্রিস্টাব্দে 1914 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশ বা ব্রিটেনের একটা কোম্পানি, মানে তার আগে কোম্পানি আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে, একাধিক কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে গিয়ে ল্যাঙ্কাশায়ার কোম্পানি। ঠিক আছে, তোমাদের বইয়ে লেখা আছে দেখবে 1914 ল্যাঙ্কাশায়ার কোম্পানি। ঠিক আছে, এরা সবসময় সুতির বস্ত্র বা কাপড় বস্ত্র আর কারখানা নাকি, ঠিক আছে, তৈরি করে আর কি। এই কোম্পানি ভারতবর্ষের 85% মার্কেট দখল করে নিল, মার্কেট মানে বাজার। অর্থাৎ যদি 100টা জামা কাপড় বিক্রি হয় তার মধ্যে 85টা বিক্রি হবে কার? ল্যাঙ্কাশায়ার কোম্পানি আর কি। তাহলে ভারতবর্ষের বস্ত্র শিল্পের কারখানার মেজরিটি কার দিকে চলে গেল? ল্যাঙ্কাশায়ার কোম্পানি দিকে চলে গেল। অর্থাৎ টোটাল বস্ত্র শিল্পের 85% লাভ করছে কে? একটা বিদেশি একটা কোম্পানি। তাহলে ভারতবর্ষে যে সমস্ত কোম্পানিগুলো আছে আর কি, বা ব্যবসা করছে যে সমস্ত শিল্প আর কি, তারা বসে যাচ্ছে আর কি, তাদের অর্থনীতির ডেভেলপমেন্ট হচ্ছে না, তাদের জিনিসপত্র বিক্রি হচ্ছে না, যেটা আমরা পড়েছি অবশিল্পায়ন। তাহলে সেই অবশিল্পায়নের ফলে কারা লাভবান হচ্ছে? ব্রিটিশ কোম্পানি। ঠিক আছে, এছাড়াও ভারতবর্ষের যে লৌহ ইস্পাত শিল্প আর কি, লৌহ ইস্পাতের জন্য আর কি ব্যবহৃত, বা ভারতীয় রেলের যে ব্যবহৃত লৌহ ইস্পাত, সেটাও 17% কোথা থেকে আসছে? ইংল্যান্ড থেকে আসছে আর কি। মানে 17% মার্কেট বা বাজার কারা দখল করছে? ব্রিটিশ ইংল্যান্ডের কোম্পানি। এটা তো গেল একটা বাজারের দিক থেকে আর কি। তাহলে বাজারের দিক থেকে তার টাকা নিচ্ছে আর কি। কাঁচামাল যেরকম আমি বললাম, পাট, তুলা, নীল, ঠিক আছে, চা, কফি, এগুলো সবই হচ্ছে গিয়ে তারা বিদেশে নিয়ে যাচ্ছে আর কি। এবং অল্প পয়সায় ভারতবর্ষের মানুষ, বা অল্প টাকায় ভারতবর্ষের মানুষের কাছ থেকে কিনে নিয়ে তারা নিয়ে চলে যাচ্ছে কোথায়? নিজের দেশে আর কি। তাহলে কাঁচা মাল রপ্তানি করার ক্ষেত্রেও তারা কিন্তু অর্থকে শোষণ করছে আর কি। ঠিক আছে, এখানে কাঁচামাল শোষণ করে চলে গেলো, এটা তো স্যার কোনো ব্যাপার নেই, কাঁচামাল তো সে নিয়ে যাবি আর কি। আমরা যখন চাষবাস করছি সেটা তো বিক্রি করতে পারি, ওটা কিনে নিচ্ছে আর কি। কিন্তু সেই দামটা কিন্তু খুবই পরিমাণ কম আর কি, যতটা দাম দেওয়া দরকার তার থেকে কম দামে তারা কিনে নিচ্ছে আর কি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আর কি। কিনে নিয়ে কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে ইংল্যান্ডের নিজের দেশে নিয়ে যাচ্ছে আর কি। নিজের দেশে নিয়ে যাওয়ার পরে সেখানে বড় বড় সব একাধিক কোম্পানি আছে আর কি, সেই কোম্পানিতে সেই কাঁচামালটাকে দিয়ে দিচ্ছে আর কি। কোম্পানি সেই কাঁচামাল প্রক্রিয়াকরণ করে শিল্পজাত পণ্যে রূপান্তরিত করছে আর কি। শিল্পজাত পণ্যে রূপান্তরিত করছে, সেই শিল্পজাত পণ্য আর কি, অর্থাৎ কারখানা থেকে উৎপাদিত দ্রব্য, কলকারখানা থেকে উৎপাদিত দ্রব্যকে কি বলা হয়? শিল্পজাত পণ্য বা শিল্পজাত দ্রব্য। কারখানা থেকে উৎপাদিত দ্রব্যকে কি বলা হয়? শিল্পজাত পণ্য বা দ্রব্য। এই শিল্পজাত পণ্যকে বলছে তাহলে কোথায় বিক্রি করব? বিক্রি করতে হবে তো, নাহলে তো কোম্পানি লস রান করবে। আমার একটা কোম্পানি আছে, আমি প্রতিদিন প্রচুর জিনিস উৎপাদন করছি আর কি, দিয়ে গোডাউনে স্টক করে রাখছি আর কি, বিক্রি করছি না আর কি। তাহলে আমি লাভ করবো? আমার কোম্পানিতে আবার 1 বছর পর 2 বছর পর কোনো জিনিস বিক্রি হচ্ছে না, কোম্পানি কর্মচারীরা মাইনে পাচ্ছে না, কোম্পানি বন্ধ হয়ে যাবে আর কি। তাই যখন উৎপাদিত দ্রব্য হচ্ছে, সেই উৎপাদিত দ্রব্যকে বিক্রি করতে হবে আর কি। এই বিক্রি করার একটা অন্যতম বাজার হচ্ছে কি ভারতবর্ষ আর কি। ভারতবর্ষ হচ্ছে কি অন্যতম একটা বাজার। ঠিক আছে, এখনও পৃথিবীর বলা হয় অন্যতম একটা বাজার হচ্ছে কি ভারতবর্ষ আর কি। ভারতবর্ষে প্রচুর মানুষজন বাস করে আর কি। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে যার জনসংখ্যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আর কি। ফার্স্ট হচ্ছে গিয়ে চীন বা চায়না, আর সেকেন্ড হচ্ছে গিয়ে ভারতবর্ষ আর কি। আর যেখানে বেশি লোক সংখ্যা থাকবে সেখানে জিনিসপত্র বেশি কিনবে, সেখানকার মার্কেট বা বাজারটাও হচ্ছে গিয়ে বড় বাজার হবে আর কি, বড় বাজার। সেরকম ভারতবর্ষ হচ্ছে গিয়ে সেকেন্ড লার্জেস্ট মার্কেট, মানে গোটা পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট মার্কেট বা দ্বিতীয় বৃহত্তম বাজার, কারণ ভারতবর্ষে প্রচুর লোক সংখ্যা বাস করে। এবার এই ভারতবর্ষের ওই সমস্ত শিল্পজাত পণ্যগুলিকে আবার নিয়ে আসছে আর কি। তাহলে দেখো, আমার ঘর থেকে নিয়ে গেল জিনিস, আমার ঘর থেকে র মেটেরিয়ালস বা কাঁচামাল নিয়ে গেল আর কি, দিয়ে সে নিজের দেশে শিল্পজাত পণ্য তৈরি করে আর কি, বা দ্রব্য তৈরি করে আবার আমাকে বিক্রি করছে আর কি। তাহলে আমার দ্রব্য নিয়ে গিয়েই তৈরি করে আবার আমাকে বিক্রি করছে আর কি। এবং সেই যখন বিক্রি পরিমাণটা হচ্ছে গিয়ে, দামটা হচ্ছে গিয়ে তখন চড়া দামের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর কি।
তাহলে দেখো কাঁচামাল সংগ্রহ করার সময় তো একবার লুট করলো, ঠকালো মানুষকে আর কি, আবার ওটা যখন আমার কাছে বিক্রি করছে আমার কাছে বেশি দাম নিচ্ছে আর কি। তাহলে শিল্পজাত পণ্য বা দ্রব্য আমদানি করেও তারা অর্থ পাচ্ছে আর কি। তাহলে কাঁচামাল রপ্তানি করেও তারা অর্থ পাচ্ছে, আবার শিল্পজাত পণ্য আমদানি করেও তারা কিন্তু অর্থ পাচ্ছে। এবার গোটা ভারতবর্ষে, সারা ভারতবর্ষের মার্কেটটা যখন তাদের আন্ডারে চলে যাচ্ছে আর কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে যখন চলে যাচ্ছে আর কি, তখন দেখা যাচ্ছে যে তাহলে এই দেশের যে ব্যবসা করছে আর কি, বা অন্যান্য দেশ থেকে যারা ব্যবসা করতে আসছে আর কি, তাদের মার্কেটটাকে বন্ধ করে দিতে হবে, তবেই তো আমার জিনিসটা বিক্রি করবে আর কি। আমি বাজারে গিয়েছি আর কি, আমার পাশেও একজন বাজার করছে, আমার পাশে একজন বিক্রি করছে আর কি, ঠিক আছে, আমার একজন বিক্রি করছে। আমি মনে করো ল্যাপটপ নিয়ে গেছি এইচপি, তারপরে লেনোভো, তারপরে অ্যাপেলের ল্যাপটপ বিক্রি করছি একদিকে, আর একটা স্যারও গিয়েও সেখানে বিক্রি করছে আর কি। আমার যদি দাম থাকে 50,000 টাকা দাম অ্যাপেলের ল্যাপটপ বা লেনোভো বা এইচপির, আর স্যার যদি পাশে বিক্রি করে 35,000 টাকা আর কি, আর একটা স্যার যদি বিক্রি করে আর কি, তাহলে কাজ জিনিসটা কিনবে, যে দ্রব্যটার দাম কম দিচ্ছে আর কি, তারই জিনিসটা বিক্রি হবে আর কি। আমি যেহেতু দামটা বেশি, সেই জন্য আমারটা বিক্রি হবে না। এবার কি করলো ব্রিটিশরা আর কি, বুদ্ধি করে, যারা এই দেশের বণিক আর কি বা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ট্যাক্স বাড়িয়ে দাও বা শুল্কটা বাড়িয়ে দাও, আর ইংল্যান্ডের কোম্পানির ট্যাক্সটা কমিয়ে দাও, মানে ট্যাক্স লাগবে না আর কি। আর ট্যাক্সটা চাপিয়ে দিলেই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আর ট্যাক্সটা কমে গেলে জিনিসপত্রের দাম কমে যাবে। দেখো না, দোকানে গিয়ে বলে না 9% জিএসটি, 2% জিএসটি, মানে যে যত পরিমাণে জিএসটি তার জিনিসের দাম তত বেশি, জিএসটি কম মানে দাম কম। যখনই ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছে, তখন আমার পাশে যে স্যারটা বিক্রি করছে লেনোভো বা ওই আইফোনের যে ল্যাপটপগুলো বিক্রি করছে, সরি অ্যাপেলের, সেই স্যারকে ট্যাক্স বাড়িয়ে দিল আর কি ব্রিটিশ সরকার। ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার ফলে তাহলে ওই জিনিসের দাম বেড়ে গেল, আর আমার ট্যাক্সটা কমিয়ে দিল আর কি, বা আমার ট্যাক্স লাগবে না আর কি, তাহলে আমার জিনিসের দাম কমে গেল। তাহলে মানুষ কার জিনিসটা কিনবে, আবার সেই আমার দেখি চলে আসবে, অর্থাৎ আমার জিনিসটাই কিনবে। ব্রিটিশরা ঠিক এই পন্থাটাকে অবলম্বন করেছে, এবং এই পন্থা অবলম্বনটাকে বলা হচ্ছে গিয়ে শিল্প বাণিজ্য শুল্ক নীতি। শিল্প বাণিজ্য শুল্ক নীতি, যার আগে টপিক আমরা পড়েছি আর কি, অর্থাৎ ব্রিটিশদের যা বা ইংল্যান্ডের যা জিনিসপত্রের দাম মানে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে তাদের ট্যাক্স ছাড়, আর বাকি বণিকদের ট্যাক্স লাগবে আর কি, এবং সেই ট্যাক্সের পরিমাণটাও বেশি আর কি। তাহলে তাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ব্রিটিশদের জিনিসপত্রের দাম কমে যাবে, ব্রিটিশদের জিনিসপত্র গোটা ভারতবর্ষে বিক্রি হবে আর কি, অর্থাৎ গোটা ভারতবর্ষের মার্কেট বা বাজারটা ব্রিটিশদের আন্ডারে চলে যাবে, সেখান থেকে প্রচুর সম্পদ লুট করতে পারছে আর কি। তাহলে একদিকে তো সম্পদ এটাতে গালুই আর কি, প্লাস আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষ থেকে তারা লুটপাট করছে আর কি। তা দুটো ক্ষেত্র পেলাম আর কি। একটা ক্ষেত্র পেলাম বিভিন্ন কোম্পানি এসে মার্কেট দখল করে নিচ্ছে আর কি, বিভিন্ন কোম্পানি। আর দু নম্বর হচ্ছে কি আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু তাদের কাঁচামাল রপ্তানি আর শিল্পজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে তারা কিন্তু ট্যাক্স আদায় করছে আর কি, বা অর্থ আদায় করছে আর কি। এটা গেল 2 নম্বর। 3 নম্বর ক্ষেত্রে একটা তোমাদের বইয়ে নেই আর কি, ইনফরমেশনটা আমি দিয়ে দিই আর কি, তোমাদের বইয়ে নেই আর কি। ইনফরমেশন হচ্ছে কি ট্রিবিউন প্রথা আর কি। ট্রিবিউন প্রথা কি, ঠিক 1857 খ্রিস্টাব্দের পরে ট্রিবিউন প্রথা, টরে ফলা হস্তি বয়ে হস্তি হসু দর্শন, ট্রিবিউন প্রথা, বা এটাকে বলা হয় ইংরেজি বলা হয় হোম চার্জেস, ঠিক আছে, অর্থাৎ বাড়ির জন্য খরচ আর কি, হোম চার্জেস বলা হয় বা ট্রিবিউন প্রথা আর কি। এই ট্রিবিউন প্রথাটা কি, এটা কিন্তু একটা ক্ষেত্র আর কি, এটা 3 নম্বর ক্ষেত্র আর কি। এখানে ট্রিবিউন প্রথাটা হচ্ছে গিয়ে 1857 খ্রিস্টাব্দের পরে সিপাহী বিদ্রোহ হয়ে গেল আর কি, ওটা আমরা পড়বো আর কি। সিপাহী বিদ্রোহ হয়ে যাওয়ার পরে গোটা ভারতবর্ষের শাসনভার চলে যাবে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে আর কি, বা ব্রিটিশ পার্লামেন্ট শাসন ব্যবস্থা পরিচালনা করবে আর কি। এবার যখনই ব্রিটিশ পার্লামেন্ট পরিচালনা করছে, তখন বলছে যে আমার যাবতীয় খরচ, অর্থাৎ ভারতবর্ষকে শাসন করার জন্য যা কিছু খরচ হচ্ছে আর কি, একজনকে কর্মচারীকে নিয়োগ করতে হচ্ছে, কি চাকরি দিতে হচ্ছে, পরিবহন, সমস্ত কিছু খরচ আর কি আমাকে লাগবে, এবং সেই টাকাটা কে দেবে আর কি, সেই টাকাটা ওই ভারতবর্ষ থেকে আদায় করতে হবে, এবং সেই টাকাটা চলে যাবে কোথায়, ইংল্যান্ডে চলে যাবে আর কি। অর্থাৎ ইংল্যান্ডে যদি একটা কর্মচারী ভারতবর্ষের জন্য কিছু কাজ করছে, তার যে বেতনটা সেটা কোথা থেকে নেবে, ভারতবর্ষ থেকে নেবে। ইংল্যান্ডে ভারতবর্ষের জন্য যে অফিস আছে আর কি, ইন্ডিয়া হাউস, ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টর, যে সমস্ত কাজগুলো করছে আর কি ওখানে, বোর্ড অফ কন্ট্রোল আর কি, কাউন্সিল
অফ ডিরেক্টর আর কি, সমস্ত দপ্তরগুলো আর কি, যে সমস্ত কর্মচারী আছে বা সেই দপ্তরের যে খরচ আর কি, সব ভারতবর্ষ থেকে নিয়ে যাচ্ছে। এই যে ভারতবর্ষ থেকে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, ওই খরচগুলোকে দিতে হবে হোম চার্জেস হিসাবে আর কি, অর্থাৎ এই খরচটা ব্রিটিশ পার্লামেন্ট বহন করবে না। ঠিক আছে, তাহলে ব্রিটিশ পার্লামেন্ট যখন গ্রহণ করবে না বা বহন করবে না, সেই টাকাটা যখন ভারতবর্ষ থেকে নিচ্ছে আর কি, কী হিসাবে নিচ্ছে, কী খাতে নিচ্ছে, বলছে হোম চার্জেস, তোমাদেরকে শাসন করার জন্য এই অর্থটা আমাদের খরচ হচ্ছে আর কি। সেই অর্থটা কেন আমাদের পকেট থেকে খরচ করবো, তোমাদের থেকেই নেবো আর কি, ভারতবর্ষ থেকেই নেবো আর কি। তাহলে ভারতবর্ষ থেকে এই অর্থ নিয়ে যাচ্ছে কিসে হিসাবে, এই যে প্রথাটা, সেই প্রথাটা বলছে ট্রিবিউন প্রথা। ট্রিবিউন প্রথা, আবার বলছে এক কথাতে ট্রিবিউন প্রথা কি, ভারতবর্ষকে শাসন ব্যবস্থা পরিচালনা করতে যে অর্থ খরচ হতো, সেই অর্থ খরচ টোটালটাই ভারতবর্ষ থেকে গ্রহণ করতে হয়, ভারতবর্ষ থেকে নিত ব্রিটিশ পার্লামেন্ট। এই যে প্রথার মাধ্যমে সেটা হচ্ছে ট্রিবিউন প্রথা। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার যেটা আমি বলি, এটা হচ্ছে গিয়ে অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে, দেওয়ানি লাভের পর থেকে। আমরা জানি 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশ হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ পাবে, সেখান থেকে রাজস্ব আদায়, রাজস্ব বা ট্যাক্স আদায়। ঠিক আছে, রাজস্ব আদায়। এই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কিন্তু প্রচুর টাকা তারা লুট করছে আর কি। তাহলে রাজস্ব আদায় থেকেও তারা টাকা পয়সা কিন্তু ভারতবর্ষ থেকে নিচ্ছে আর কি। এই 4টে খাতের টাকা, মানে হিউজ পরিমাণে টাকা, প্রচুর টাকা, সেই টাকাগুলো কোথায় নিয়ে চলে যাচ্ছে, নিজের দেশে নিয়ে চলে যাচ্ছে। এটাকে একদিকে যেমন বলছে নিজেদের সঙ্গে সম্পদ চলে, এটা যে সম্পদের বহির্গমন, তোমাদের আছে বই, এটা যে সম্পদের বহির্গমন। আর এই যে 4টে ক্ষেত্র যেটা বললাম আর কি, প্রথম ক্ষেত্রটা কি বললাম, বিভিন্ন কোম্পানি এসে ভারতবর্ষের মার্কেট দখল করছে আর কি। হলো আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্রিটিশ পার্লামেন্টে লাভ হচ্ছে, ব্রিটিশ কোম্পানিতে লাভ হচ্ছে আর কি, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে গিয়ে ট্রিবিউন প্রথা বা হোম চার্জেস খাটতে আর কি টাকা নিচ্ছে আর কি। 4 নাম্বার হচ্ছে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে টাকা পয়সা পর্যন্ত সেটাও চলে যাচ্ছে ভারতবর্ষে আর কি। তাহলে এইভাবে ভারতবর্ষ থেকে এত সম্পদ যখন পাচ্ছে আর কি, তাহলে যেখান থেকে আমি বেশি সম্পদ পাবো সেটা আমার কাছে দামি হবে না, তাহলে সেটা অবশ্যই আমার দামি হবে আর কি। যেখান থেকে আমি প্রচুর অর্থ পাবো সেটা অবশ্যই দামি হবে। তাহলে ভারতবর্ষ থেকে আমি 4টে খাতে প্রচুর অর্থ পাচ্ছি আর কি। এই কারণেই ভারতবর্ষকে বলা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। কনসেপ্ট ক্লিয়ার হলো? ভারতবর্ষকে বলা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এই 4টে ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে সম্পদ তারা ভারতবর্ষ থেকে নিয়ে যাচ্ছে, পাচ্ছে আর কি, অটোমেটিকভাবে তারা পাচ্ছে আর কি। এই ক্ষেত্রে এবার বক্তব্য যে স্যার তাহলে এই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন তো বললাম, জানলাম আর কি, এই কারণে বলা হচ্ছে। তাহলে কে বলেছেন আর কি, একটা ব্যক্তি তো বলেছেন আর কি যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। কে বলেছেন, কে বলেছেন? ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী নাম হচ্ছে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেইলি, ডিস বা কোনো কোনো বইবে ডিসরেইলি, ডিসরেইলি। ঠিক আছে, এই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেইলি বলেছেন যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ঠিক আছে, তাহলে কে বলেছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেইলি। কোন সময়কাল থেকে বললাম? 1757 সালের পর থেকে শুরু হচ্ছে আর কি, 1858 সালের পর থেকে সেটা আরও বেশি বিস্তার লাভ করছে আর কি। কোন কোন ক্ষেত্র থেকে তারা অর্থ নিয়ে যাচ্ছে আর কি? 4টে ক্ষেত্র আর কি, বিভিন্ন ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষের মার্কেট দখল করছে আর কি। রাজস্ব আদায় 2 নাম্বার, 3 নাম্বার আমদানি রপ্তানির ক্ষেত্রে, আর 4 নাম্বার ট্রিবিউন প্রথা অনুযায়ী তারা সম্পদ নিয়ে যাচ্ছে। এই কারণে ভারতবর্ষকে বলা হচ্ছে কি ঔপনিবেশ শাসনের একটা অন্যতম একটা উপনিবেশ, অন্যতম একটা রত্ন, ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। ঠিক আছে, এটা হলো। এরপরে শুধুমাত্র যে ভারতবর্ষ থেকে সম্পদ নিয়ে গিয়েছে, ভারতবর্ষ কোনো কলকারখানা তৈরি করে তা নয়, ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষ কলকারখানা তৈরি করেছে, কিছু কিছু কলকারখানাও তারা কিন্তু তৈরি করেছে আর কি। ঠিক আছে, কিছু কিছু কলকারখানাও তারা তৈরি করেছে আর কি। অবশ্যই 1853 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে বোম্বাই, এখন যেটা আমাদের মুম্বাই না, বোম্বাইয়ে প্রথম সুতির কাপড়ের কারখানা, বস্ত্র কারখানা। প্রশ্ন আসে যে প্রথম ভারতবর্ষে সুতির কাপড়ের কারখানা কবে তৈরি হয়? অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে। কারা তৈরি করেছিল? ব্রিটিশরা তৈরি করেছিল। কোথায় সেটা? বোম্বাই। কিসের কারখানা? সুতির কাপড়ের কারখানা। ঠিক আছে, প্রথম সুতির কাপড় তৈরির কারখানা, তৈরি করেছিল কারা? ব্রিটিশরা। কবে সেটা? 1853 খ্রিস্টাব্দে। শুধুমাত্র তারা কিন্তু সম্পদ নিয়ে যায় না, কিছু কিছু তার কাজও করছে নাকি।
এরপরে আমাদের বাংলায় 1855 খ্রিস্টাব্দে, তোমাদের বই আছে দেখবে, 1855 খ্রিস্টাব্দে রিসরাতে তারা একটা কারখানা প্রতিষ্ঠা করছে আর কি। রিসরাতে প্রথম পাটের কারখানা, পাট মানে জুট মিল, যেটা বলা হয় ইংরেজি বলে জুট মিল, একাধিক জুট মিল তৈরি হয়েছিল আর কি আমাদের বাংলাতে বা বাংলাদেশে আর কি। এই যে বাংলা, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ বর্তমানে আর কি, এই টোটাল যে পূর্ব ভারতের যে এলাকাটা আর কি, টোটালটাই বাংলাদেশ ছিল আর কি, বলা হয় তখন আর কি, বা বাংলা প্রেসিডেন্সি বা সুবা বাংলা আর কি। এই সুবা বাংলা বা বাংলা প্রেসিডেন্সি বা বাংলাদেশে এই টোটাল এখানে একাধিক কিন্তু জুট মিল তৈরি হয়েছিল আর কি, পাটের কারখানা তৈরি হয়েছিল আর কি, ঠিক আছে, এখন আছে আর কি। তা বলা হয় যে তাহলে প্রথম পাটের কারখানা কারা তৈরি করেছিল? ব্রিটিশরা তৈরি করেছিল। কোথায় তৈরি করেছিল? রিসরা এখন কোথায় অবস্থিত? হুগলি এক জায়গা, হুগলি। রিসরাতে কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। এটাও কিন্তু ব্রিটিশদের একটা তৈরি। এছাড়া এইভাবে আস্তে আস্তে তারা কিন্তু ভারতবর্ষে একাধিক কারখানা তারা তৈরি করেছিল, এই কলকারখানা তৈরি করেছিল। যেরকম পাটের কারখানা তৈরি করেছিল, চামড়ার কারখানা তৈরি করেছিল, চিনির কারখানা তৈরি করেছিল, লৌহ ইস্পাত শিল্পের কারখানা তৈরি করেছিল, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে তারা কারখানা তৈরি করেছে আর কি। তাহলে এটা গেল ভারতবর্ষে, মানে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয়। ভারতবর্ষে বিভিন্ন কলকারখানা তৈরি করার দিকটা ব্রিটিশদের উদ্যোগে বা ব্রিটিশ পার্লামেন্টের উদ্যোগে তৈরি হওয়া কিছু কিছু বিষয় আমরা পেলাম আর কি, জানলাম আর কি। এরপরে যে টপিকটা আমাদের বইয়ে আছে সেটা হচ্ছে কি রেল ব্যবস্থা, ঠিক আছে। রেলপথ বা রেল ব্যবস্থা। রেলপথ মানে হচ্ছে কি যেদিকে রেল লাইন আর কি, যেটা আমরা বলি রেলপথ, রেল লাইন, যার উপর দিয়ে রেল যাচ্ছে আর কি, ট্রেন যাচ্ছে, ট্রেন যার উপর দিয়ে ট্রেন যাচ্ছে সেটাকে রেলপথ বলা হয়, ঠিক আছে। তাহলে এই ট্রেন, রেল লাইন, রেলপথ টোটালটাকে বলা হয় রেল ব্যবস্থা। তাহলে আমরা সেকেন্ড টপিক এই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো শেষের দিকে আর কি, যেটা হচ্ছে কি রেল ব্যবস্থা। রেল ব্যবস্থা আমি যেগুলো লিখছি বোর্ডে সেগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবেন, কারণ অনেক শর্ট কোশ্চেন আমি বলে দিচ্ছি, কোশ্চেন বলে দিচ্ছি কীরকম আসবে না আসবে, সেগুলো খাতাতে কিন্তু লিখে নেবে। রেল ব্যবস্থা, এই রেল ব্যবস্থা প্রশ্ন আসতে পারে যে স্যার রেল সবাই দেখেছি আমরা, ট্রেন দেখেছি, স্টেশনে গিয়ে বসলে দেখি প্রচুর ট্রেন যায় আর কি। ট্রেন হচ্ছে গিয়ে দুটো যায়, একটা হচ্ছে গিয়ে পণ্য পরিবাহী, ঠিক আছে, বা এই সমস্ত কিছু পণ্য নিয়ে যাচ্ছে আর কি, দেখবে বিরাট বড় বড় ট্রেন আর কি, সেই 40টা 42টা 30টা করে বগি আর কি নিয়ে যাচ্ছে আর কি, এক প্রান্তে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে আর কি। তো শেষ আর স্টেশনে বসে থাকলে শেষ আর হয় না, শেষ না, এত বড় ট্রেন, ভাবে ওখানে কিন্তু মানুষজন যায় না, ওখানে কি যায়, ওখানে শুধুমাত্র পণ্য পরিবহন হয় আর কি, অর্থাৎ পণ্য পরিবাহী ট্রেন, এটা বলা হয় পণ্য পরিবাহী ট্রেন বা বলা হয় মালগাড়ি, ঠিক আছে, মালগাড়ি বলা হয়, আর মালপত্র যাচ্ছে আর কি ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আরেকটা হচ্ছে গিয়ে ট্রেন আছে, সেটা হচ্ছে গিয়ে যাত্রীবাহী ট্রেন, অর্থাৎ প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধু প্যাসেঞ্জারের ভাগ আছে আর কি, লোকাল, এক্সপ্রেস, সুপারফাস্ট, ঠিক আছে। লোকাল ট্রেন তখন বন্ধ চলছে আর কি কোভিডের জন্য আর কি, আমি জানি আমাদের একটা মহামারী চলছে, সেই মহামারীর জন্য এখন লোকাল ট্রেন আমাদের বন্ধ আছে আর কি, লোকাল ট্রেন যাতায়াত করে আর কি। তাহলে এই যেটা বললাম আর কি, যাত্রীবাহী ট্রেন আর পণ্য পরিবাহী ট্রেন, এই দুটো ট্রেনই হচ্ছে গিয়ে রেল ব্যবস্থার মধ্যে পড়ছে আর কি। এটা দুটো ক্ষেত্রকে আমরা, একটা হচ্ছে গিয়ে পরিবহন ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম, ভারতবর্ষের পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে কি রেল ব্যবস্থা বা রেলপথ বিস্তার। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে এই এত বড় গুরুত্বপূর্ণ, এই যে এত বড় যোগাযোগ ব্যবস্থা, এখানে প্রচুর মানুষ যাওয়া আসা করে আর কি, প্রত্যেকটা দিন প্রচুর মানুষ যাওয়া আসা করে আর কি। তোমরা যখন কখন যাবে আর কি, কখনো যদি যাবে শিয়ালদাতে যখন নামবে আর কি, দেখি এত মানুষ, রে বাপরে বাপ, এত মানুষ নামছে আর কি, শিয়ালদা, হাওড়া, মানে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেশন আর কি, প্রচুর মানুষজন নামছে আর কি ট্রেনে, আর একটা ট্রেনে এত মানুষ থাকে আর কি। এই যে সিস্টেমটা কে তৈরি করেছিল আর কি, মনের মধ্যে তো প্রশ্ন আসতে পারে, এই প্রসেসটা কোথায়, পৃথিবীর প্রথম কোন দেশে হয়েছিল আর কি। যদি মাথায় প্রশ্ন আসে যে এই রেল ব্যবস্থা প্রথম পৃথিবীর কোন দেশে, প্রথম পৃথিবীর ইংল্যান্ড, যে দেশ নিয়ে আমরা এত আলোচনা করি, যে দেশকে আমরা এত খারাপ বলছি আর কি, যে দেশ আমাদেরকে এত শোষণ করেছে আর কি, সেই ইংল্যান্ডে প্রথম এই রেল ব্যবস্থা গড়ে উঠেছিল। তারপরে জার্মানি, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, আস্তে আস্তে বিভিন্ন দেশে কিন্তু গড়ে উঠছে আর কি, কিন্তু প্রথম ফার্স্ট যে কান্ট্রি সেটা হচ্ছে ইংল্যান্ডে গড়ে উঠেছিল। এটা আমরা ক্লাস 9-এ গিয়ে আরও ভালো করে পড়বো আর কি, জানবো।
তা এই রেল ব্যবস্থার তাহলে প্রথম সূচনা হচ্ছে কি ইংল্যান্ডে। এবার বক্তব্য যে আমরা কোথাও আলোচনা করছি, আমার নিজের দেশের কথা আলোচনা করছি, নিজের দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষের রেল ব্যবস্থা কবে প্রচলিত হয়? প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষে রেল ব্যবস্থা কবে প্রচলিত হয়? অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল। 16ই এপ্রিল, ঠিক আছে, 1853 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল ভারতবর্ষে রেলপথ বা রেল ব্যবস্থা গড়ে ওঠে। এবার প্রশ্ন আছে কোথা থেকে কোথা স্যার, কোথায় থেকে কোথায়? বোম্বে থেকে থানে, বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ গড়ে উঠেছে আর কি, 21 মাইল পথ বোম্বে থেকে থানে আর কি। এটা হচ্ছে গিয়ে 1853 খ্রিস্টাব্দের 16ই এপ্রিল, ঠিক আছে। তখন সেই সময় ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিল? আমরা জানি সপ্তবিপ্লব নীতি যে প্রবর্তন করেছিল। সপ্তবিপ্লব নীতি কে প্রবর্তন করেছিল? সপ্তবিপ্লব নীতি কে প্রবর্তন করেছিল? সপ্তবিপ্লব নীতি আগে ক্লাসে কিন্তু ম্যাডাম পড়িয়েছে আর কি, বলো। হ্যাঁ ঠিক, একদম ঠিক, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি যে সপ্তবিপ্লব নীতি প্রবর্তন করেছিল, সেই লর্ড ডালহৌসি হচ্ছে কি আমাদের ভারতবর্ষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এক বিরাট বড় পরিবর্তন নিয়ে এসেছিল আর কি, ঠিক আছে। শুধুমাত্র রেলপথ নয়, রেলপথ, ডাক ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা, রাস্তাঘাট নির্মাণ ক্ষেত্রে আর কি তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তার তিনি কোনো দেখবে তোমরা রাস্তা যখন যাবে আর কি স্কুল থেকে ফেরার পথে, তখন লেখা থাকে দিস রোড ইজ মেনটেন বাই পিডব্লিউডি, ঠিক আছে, পিডব্লিউডি লেখা থাকে না, দিস রোড ইজ মেনটেন বাই পিডব্লিউডি। এই পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। এটাও তৈরি করেছিল কি, কে করে করেছিল? লর্ড ডালহৌসি। এই জন্য লর্ড ডালহৌসি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ভারতবর্ষে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। ঠিক রেল ব্যবস্থার ক্ষেত্রেও তাই। সেই কারণে ভারতবর্ষের রেলপথের জনক বলা হয়, বা রেলপথ বিস্তারের জনক বলা হয়, বা রেল ব্যবস্থা প্রবর্তনের জনক কাকে বলা হয়? তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল নাম লর্ড ডালহৌসিকে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1853। তাহলে স্যার আমাদের বাংলাতে কবে হয়েছিল? আমাদের এখন বাস করছি পশ্চিমবঙ্গে, আমাদের এটা হচ্ছে প্রথম, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হয়েছিল আর কি, সেকেন্ড, ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে আর কি সেকেন্ড হাওড়া জংশন দেখেছো? হাওড়া জংশন প্রচুর ট্রেন যাওয়া আসা করে আর কি, হাওড়া যে যাবে প্রচুর ট্রেন যাওয়া আসা করে আর কি, হাওড়া থেকেই শেষ হচ্ছে আর কি, তারপর আর যাচ্ছে না। হাওড়া তো বই শেষ হচ্ছে, তারপর হাওড়া থেকে সব এদিক ওদিক যাচ্ছে আর কি। মানে হাওড়া থেকে পান্ডুয়া, মানে পান্ডুয়া হচ্ছে কি হুগলি ডিস্ট্রিক্ট ওখানে আছে। এই পান্ডুয়া মানে মালদা পান্ডুয়া নয়, যে পান্ডুয়া হচ্ছে হুগলিতে আর কি। তাহলে হাওড়া থেকে পান্ডুয়া, পরে পান্ডুয়া থেকে আবার রানীগঞ্জ পর্যন্ত বিস্তার লাভ করে রানীগঞ্জ। এটা গেল তো আমার সেকেন্ড রেলপথে, আবার আস্তে 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 বৃদ্ধি করছে আর কি। তাহলে 1853 খ্রিস্টাব্দে কে প্রবর্তন করেছে? লর্ড ডালহৌসি। প্রথম কোথা থেকে? বোম্বে থেকে থানে। সেকেন্ড কোথায়? হাওড়া থেকে পান্ডুয়া বা রানীগঞ্জ। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে আমরা জানবো যে হঠাৎ করে ব্রিটিশরা কেন রেলপথ বিস্তার ঘটাতে গেল, ঠিক আছে। এত রেলপথ তৈরি করতে অনেক টাকা লাগবে, তো অনেক টাকা পয়সা লাগবে আর কি, ভারতবর্ষ টাকা খরচ করে কিছু উদ্দেশ্য তো আছেই, ঠিক আছে। কারণ ব্রিটিশরা হচ্ছে গিয়ে বণিকের জাত, পয়সা ছাড়া কিছু বোঝে না, টাকা পয়সা কিছু বুঝবে না, যেখানে টাকা পয়সা আছে সেই কাজটাই করো আর কি। আগে টাকা পয়সা দেখবে, টাকা পয়সা কোথায় আছে? ভারতবর্ষে আছে। তাহলে ভারতবর্ষে এমন কিছু সিস্টেম প্রবর্তন করা আর কি যেখান থেকে আমি টাকা পয়সা লুট করতে পারি আর কি, এটা যাদের হচ্ছে কি মূল উদ্দেশ্য আর কি। রেল ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রেও কিন্তু কতগুলো উদ্দেশ্য ছিল আর কি। উদ্দেশ্য হচ্ছে গিয়ে যদি বলা হয়, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতবর্ষে বিরাট বড় একটা সাম্রাজ্য, বিরাট বড় একটা দেশ আর কি, ভারতবর্ষীয় উপমহাদেশ। ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাতায়াতের মাধ্যম সেসব কিছুই নাই। ভাবো এখন রেল নেই, কিছু নেই। তেমন আমি এখান থেকে যাবো এই দিল্লি, রেল নেই আর কি, ট্রেন নেই, ট্রেন বন্ধ, ঠিক যাবো আর কি, গাড়ি দিতে হবে, গাড়িতে অনেক দূর সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে, জার্নি হবে, কষ্ট হবে আর কি। আবার ধরো আমি যাবো হচ্ছে চেন্নাই, এখান থেকে মালদা থেকে চেন্নাই যাবো আর কি, ট্রেন নেই, বাসের টিকিট কাটতে হবে, বাস আছে কিনা নেই দেখতে হবে, গাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হবে, প্রচুর খরচ। আর একটা মাধ্যম হচ্ছে পায়ে হেঁটে কতদিন সময় লাগবে তার ঠিক নেই, পৌঁছাতে পারবো, আর রাস্তাতেই হয়তো মরে দিতে পারি। তাই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের একটা যোগাযোগ ব্যবস্থার অন্যতম পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বা পরিবহন গড়ে তোলার ক্ষেত্রে জন্যই কিন্তু রেল ব্যবস্থা গড়ে উঠেছিল। 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে গিয়ে পরিবহন, তো যে আমি যোগাযোগটা ঠিক করলাম আর কি, তখন হচ্ছে গিয়ে ব্রিটিশ ভারতবর্ষের
ভারতবর্ষ দুটো ভাগ, একটা ব্রিটিশ ভারতবর্ষ, একটা দেশীয় রাজ্য। এই ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী ছিল তখন 1911 সাল পর্যন্ত কলকাতা। ঠিক আছে, 1911 সালের পর থেকে রাজধানী আমাদের কলকাতা থেকে চলে যায় দিল্লিতে আর কি। তাহলে 1911 সাল পর্যন্ত মানে ওই সময়তে কলকাতা থেকে গোটা ভারতবর্ষ পরিচালনা হচ্ছে আর কি। ধর আমি কলকাতাতে বসে আছি, আমি গভর্নর জেনারেল, আমি ভাইসরয় বসে আছি চেয়ারে আর কি। খবর এলো যে চেন্নাইয়ে বিদ্রোহ শুরু হয়েছে আর কি, বা মাদ্রাজে বিদ্রোহ শুরু হয়েছে আর কি। কার বিরুদ্ধে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। সেই বিদ্রোহ দমন করতে পারছে না সেখানকার ব্রিটিশ আর্মিরা, পাচ্ছে না, সেনাবাহিনী পাচ্ছে না আর কি। তাহলে কী করতে হবে? ডাইরেক্ট আমাকে কিছু ব্যবস্থা করতে হবে আর কি। সরাসরি যেখানে প্রচুর ফোর্স আছে আর কি, ফোর্স, সেই ফোর্সকে পাঠাতে হবে আর কি, খুব তাড়াতাড়ি পাঠাতে হবে আর কি। কিসের মাধ্যমে পাঠাবো? ট্রেন, রেলের মাধ্যমে। অর্থাৎ সেনাবাহিনীকে দ্রুত আর কি এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছিয়ে সেখানকার ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়া বিদ্রোহ দমন করার উদ্দেশ্য রেলপথ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে বিভিন্ন এলাকায় সেনাবাহিনী দ্রুত পৌঁছানো, এবং সেনাবাহিনীর জন্য প্রচুর খাবার লাগে আর কি, সেই রসদ সহজে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও রেল ব্যবস্থা অন্যতম, এর উদ্দেশ্যে রেল ব্যবস্থা প্রবর্তন হওয়া। 3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে গিয়ে ওই বললাম না, বণিকের জাত, মানে অর্থ দেখবে, টাকা দেখবে। ভারতবর্ষের বিভিন্ন বন্দর, যেখান থেকে বন্দর মানে হচ্ছে মাল আমদানি রপ্তানি হচ্ছে আর কি, জিনিসপত্র আমদানি রপ্তানি হচ্ছে আর কি, সেই বন্দরের সাথে রেলপথের একটা কানেক্ট করতে হবে, যোগাযোগ করতে হবে। অর্থাৎ ভারতবর্ষ থেকে কাঁচা মাল সংগ্রহ করে ওই পণ্য পরিবাহী ট্রেন, মালগাড়ির সাহায্যে চলে যাবে কোথায়? বন্দরে। সব মাল, কাঁচা মাল সংগ্রহ করলাম, চলে গেল বন্দরে, অল্প পয়সায় অল্প খরচে চলে গেল বন্দরে আর কি, পৌঁছে গেল। সেই বন্দর থেকে জলজাহাজে করে জাহাজে কোথায় চলে গেল? ইংল্যান্ডে। ইংল্যান্ডের কারখানাতে মালপত্র নিয়ে তৈরি হলো, কলকারখানাতে তৈরি হলো দ্রব্য আর কি। সেই দ্রব্য বিক্রি কোথায় হবে? আবার ভারতবর্ষে হবে আর কি। সেই দ্রব্য জলজাহাজে করে আসছে, কোথায় আসছে? ভারতবর্ষের বন্দরে। এবার বন্দর থেকে বিভিন্ন মার্কেটে পৌঁছে দিতে হবে আর কি। এই বন্দর থেকে ভারতবর্ষের বিভিন্ন মার্কেট, মানে বড় বড় শহর আর কি, কলকাতা, বোম্বাই, দিল্লি, এই সমস্ত জায়গাতে পৌঁছাবে আর কি। কোন বন্দর থেকে আসবে? সুরাট বা মছলিপট্টনম বা এই যে জায়গা থেকে যাবে আর কি, বিশাখাপত্তনম বন্দর, একাধিক যে বন্দর আছে আর কি আমাদের ভারতবর্ষে, যেখান থেকে বৈদেশিক ব্যবসা বাণিজ্য পরিচালনা হয়। তাহলে বন্দর থেকে সহজেই মার্কেটে বা বাজারে জিনিসপত্র কে পৌঁছে দেবে? অল্প খরচে রেল। তাহলে কাঁচামাল সংগ্রহ আর শিল্পজাত পণ্য ভারতবর্ষে বিক্রির উদ্দেশ্যে এই রেল ব্যবস্থা গড়ে ওঠে। 3 নম্বর উদ্দেশ্য। 4 নম্বর উদ্দেশ্য যদি আমি বলি যে যোগাযোগ ব্যবস্থা, দ্রুত সেনাবাহিনী পরিবহন ব্যবস্থা, অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতি অর্থাৎ কাঁচামাল এবং সেবাজাত পণ্য বিক্রির ক্ষেত্রে, এই 3টে ক্ষেত্রকে যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে কী হবে? 3টে উদ্দেশ্যকে যদি এক জায়গায় নিয়ে আসি, 3টে উদ্দেশ্যকে যদি এক জায়গায় করি আর কি, তাহলে বলা যাবে যে ভারতবর্ষের একটা সুনির্দিষ্ট বা সুকর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্দেশ্য আর কি। অর্থাৎ আমি অল ইন অল, আমি যা বলবো তাই, কে বলবে? ব্রিটিশরা যা বলবে তাই। অর্থাৎ একটা সুদৃঢ় শাসন ব্যবস্থা, প্রশাসনিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে একটা সুদৃঢ় শাসন ব্যবস্থা, একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় সেন্ট্রাল শাসন ব্যবস্থা পরিচালনার উদ্দেশ্যেই কিন্তু ভারতবর্ষে রেল ব্যবস্থা গড়ে তোলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল উদ্দেশ্য আর কি। 4টে আমি উদ্দেশ্য বললাম, সংক্ষেপে বলছি। যোগাযোগ ব্যবস্থা, 2 নম্বর হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনী পরিবহন করা, বিদ্যুৎ দমন করার ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে গিয়ে কাঁচামাল সংগ্রহ এবং সেবাজাত পণ্য বাজারে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। আর 4 নম্বর হচ্ছে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আর কি। ঠিক আছে, সুদৃঢ় কর্তৃত্বকে আরও বেশি সুদৃঢ় করা, এই কর্তৃত্ব আগে থেকেই ছিল আর কি, আরও বেশি সুদৃঢ় করা আর কি। ঠিক আছে, সেই কারণেই রেল ব্যবস্থা গড়ে ওঠে আর কি। এই ভালো কথা। রেল ব্যবস্থার উদ্দেশ্য হলো, জনকাকে বলা হলো, কবে প্রবর্তন সেটা বলা হলো। এবার এই রেল ব্যবস্থা প্রবর্তন হলেও ভারতবর্ষে এর কিছু প্রভাব তো পড়বে আর কি, হয় ভালো প্রভাব নাহলে খারাপ প্রভাব। যে কোনো ঘটনায় কি, যে কোনো ঘটনার ক্ষেত্রে দুটো প্রভাব থাকে, একটা হচ্ছে ভালো প্রভাব, একটা হচ্ছে খারাপ প্রভাব। ভালো প্রভাবকে কি বলা হয়? ইতিবাচক দিক, আর খারাপ প্রভাবকে বলা হয় নেতিবাচক দিক। ভালো প্রভাবটাকে এমনিতে বলা হয় সুফল, খারাপ প্রভাবটা বলা হয় কুফল। তাহলে ভারতবর্ষ রেল ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে দেখা দেবে দুটো জিনিস আর কি, সুফল দেখা দেবে, কুফল দেখা দেবে। তাহলে আমরা প্রথমে আলোচনা করি রেল ব্যবস্থার ক্ষেত্রে প্রবর্তনের ক্ষেত্রে সুফল কী ছিল। সুফল, এই সুফল হচ্ছে গিয়ে আমি কতগুলো পয়েন্ট অনুযায়ী আলোচনা করবো, তাতে তোমার সুবিধা হবে আর কি। সুফল ব্যবস্থার ক্ষেত্রে, সুফলের ক্ষেত্রে রেল ব্যবস্থা প্রবর্তনের সুফল 1 নম্বর যদি আমি বলি, হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা।
বা উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে আর কি। উন্নত যোগাযোগ ব্যবস্থা। রেলপথ প্রবর্তনের ফলে বা রেল ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারতে একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে আর কি। এটা ছিল একটা অন্যতম সুফল। 2 নম্বর যদি আমি বলি, 2 নম্বর ফলাফলের ক্ষেত্রে আছে যে বাণিজ্যের প্রসার। বাণিজ্যের প্রসার দেখবে আমাদের ভারতবর্ষের এক প্রান্তে যে জিনিস পাওয়া যায় সেটা অন্য প্রান্তে পাওয়া যায় না, তাই তো। যেরকম আসাম, দার্জিলিং, এখানে ভালো চা পাওয়া যায়, চা হয়, কিন্তু মালদাতে চা হয়, আবার মালদাতে ভালো আম হয়, দার্জিলিংয়ে ভালো আম হয় না। আবার মালদাতে ভালো আম হয়, কলকাতাতে ভালো আম হয় না। নদীয়াতে ভালো আম হয়, আম চাষ ভালো হয়। তাহলে ভারতবর্ষের এক প্রান্তেই সমস্ত কিছু হয় না, তাহলে এক প্রান্তে যে জিনিস তৈরি হচ্ছে কি সেটা সহজে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে কি রেল ব্যবস্থা, অন্য জায়গাতে পৌঁছে দিচ্ছে আর কি রেল ব্যবস্থা। তাহলে বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে আর কি, রেল ব্যবস্থাটা বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে আর কি। এবং এই বাণিজ্যের প্রসার থেকে দেশে যেরকম আভ্যন্তরীণ ক্ষেত্রে একটা বিরাট বড় প্রভাব ফেলছে আর কি। কী প্রভাব? ভালো প্রভাব। ঠিক আছে, বাণিজ্যের প্রসার হলো। 3 নম্বর হচ্ছে কি আমদানি রপ্তানি বৃদ্ধি। আমদানি মানে হচ্ছে কোনো জিনিস বিদেশ থেকে নিয়ে আসছে আর কি, আমদানি রপ্তানি বৃদ্ধি। ঠিক আছে, ভারতবর্ষের সম্পদ, ভারতবর্ষের জিনিসপত্র আর কি, যে জিনিসগুলো আমাদের দরকার প্রয়োজন আর কি, সেটা আমাদের বিদেশ থেকে নিয়ে আসছি। বিদেশ থেকে এসে কোথায় আসছে? বন্দর আসছে। বন্দর থেকে সহজেই রেলপথের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাচ্ছে আর কি। অর্থাৎ আমদানি বৃদ্ধি পাচ্ছে। আবার রপ্তানি, ভারতবর্ষ থেকে দ্রব্য জিনিসপত্র আবার রেলের মাধ্যমে চলে যাচ্ছে কোথায়? বন্দরে, বন্দর থেকে বিদেশ চলে যাচ্ছে আর কি। অর্থাৎ আমদানি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এটা একটা সুফল আর কি। তাহলে আমদানি রপ্তানি বৃদ্ধি সব থেকে অন্যতম আরেকটা প্রভাব। 4 নম্বর যদি আমি বলি যে কর্মসংস্থান। কর্মসংস্থান, কর্মসংস্থানটা কি? চাকরি পাওয়া আর কি। রেল হচ্ছে কি, রেল ইংরেজ আমলে আর কি রেল ছিল, রেলপথ ছিল হচ্ছে কি সর্ববৃহৎ হচ্ছে কি নিয়োগকর্তা আর কি, নিয়োগকর্তা যারাকে চাকরি দেয় আর কি। ঠিক আছে, তা এই রেল ব্যবস্থা গড়ে ওঠার ফলে প্রচুর লোকজন দরকার, ড্রাইভার, গার্ড, তারপরে স্টেশন মাস্টার, দেখবে প্রচুর লোক কাজ করে, টিকিট দেয় আর কি, যারা টিকিট দিচ্ছে আর কি, কাউন্টার, এনকোয়ারি সেকশন, মানে প্রচুর লোকজন দরকার আর কি। এই কোথা থেকে না হবে? ভারতবর্ষ থেকেও না হবে, আবার ইংল্যান্ড থেকেও না হবে। তাই কর্মসংস্থান হচ্ছে কি একটা অন্যতম জায়গা তৈরি করলো আর কি। কর্মসংস্থান একটা অন্যতম ক্ষেত্র তৈরি করলো কে? রেল ব্যবস্থায়। এটা কিন্তু একটা সুফল আর কি। তাহলে প্রচুর ভারতবর্ষীয় কিছু লোক কাজ পাচ্ছে, চাকরি পাচ্ছে আর কি, বিদেশে লেগেও কিছু কাজ পাচ্ছে আর কি। ঠিক আছে, এটা গেল। এটা হচ্ছে কি শিল্পের বিকাশ। 5 নম্বর হচ্ছে কি শিল্পের বিকাশ। শিল্পের বিকাশ ঘটছে আর কি। ঠিক আছে, শিল্পের বিকাশ হচ্ছে রেল ব্যবস্থা প্রবর্তনের ফলে, বাণিজ্য, আমদানি রপ্তানির ফলে একটা শিল্পের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা হচ্ছে আর কি। অর্থাৎ ভারতবর্ষে একটা শিল্পের যেটা আর কি অন্তরায় ছিল আর কি, যে জিনিসগুলো বিষয়গুলো অন্তরায় ছিল, সেই অন্তরায়টাকে কাটিয়ে দিচ্ছে কে? রেল ব্যবস্থা। কার মাধ্যমে? যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। রেল ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তখন কাটিয়ে দিচ্ছে আর কি বাণিজ্য, আমদানি রপ্তানি বৃদ্ধি। এটার প্রভাব কোথায় পড়ছে? শিল্পের দিকে আর কি। তাহলে সুফলের দিকে আমরা কী কী পেলাম? উন্নত যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্যের প্রসার, আমদানি রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান, প্রচুর লোককে নিয়োগ করছে এবং শিল্পের বিকাশ। এই হচ্ছে গিয়ে সুফল আর কি। কুফল কী ছিল? কুফল কী ছিল? মানে কুফল মানে হচ্ছে খারাপ দিক আর কি। অবশ্যই কোনো জিনিসের আমি বললাম না, একটা দিক ভালো দিক থাকবে, কয়েকটা খারাপ দিকও থাকবে আর কি। তাহলে কুফল বা নেতিবাচক কী ছিল আর কি রেল ব্যবস্থা প্রবর্তনের আর কি? কুফল বা কী ছিল আর কি? সেটা হচ্ছে গিয়ে 1 নম্বর যদি আমরা পয়েন্ট করে বলি, সম্পদের নির্গমন। সম্পদের নির্গমন অর্থাৎ এই রেল ব্যবস্থা গড়ে ওঠার ফলে ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় অঞ্চলের সম্পদটাকে কালেক্ট করতে পারছে কারা? ব্রিটিশরা। সেই সম্পদটা কোথায় নিয়ে চলে যাচ্ছে? ইংল্যান্ডে। না, ভারতবর্ষ টাকা লুট করা আর কি। কার মাধ্যমে? ওই রেল ব্যবস্থার মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্র থেকে টাকা নিয়ে এসে আর কি, সম্পদ নিয়ে এসে আর কি, সম্পদ নিয়ে এসে চলো বিদেশ নিয়ে চলে যাওয়া আর কি। অর্থাৎ সম্পদের নির্গমন হয়ে যাচ্ছে আর কি রেল ব্যবস্থার মাধ্যমে আর কি। 2 নম্বর হচ্ছে গিয়ে কুটির শিল্প ধ্বংস। ঠিক আছে, শিল্পে যখন বিকাশ করছে আর কি, শিল্পে যখন বিকাশ করছে তখন ভারতবর্ষের কুটির শিল্প, অর্থাৎ কুটির শিল্প মানে হচ্ছে গ্রামগঞ্জে শহরে যে ছোটো ছোটো শিল্পগুলো আর কি, ক্ষুদ্র শিল্প আর কি। ঠিক আছে, ক্ষুদ্র শিল্প কয়েকজন লোক নিয়ে বা একাই কোনো কাজগুলো করা হচ্ছে আর কি, সেই সমস্ত বলে কুটির শিল্প। সেই কুটির শিল্প শেষ।
ভারতবর্ষে কুটির শিল্প শেষ এবং অবশিল্পায়নকে আরও বেশি ত্বরান্বিত করছে আর কি। অর্থাৎ বিদেশি মানে ভারতবর্ষের শিল্পকে শেষ করে দিয়ে ব্রিটিশ শিল্পের আধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে আর কি। এবং সেটা কার মাধ্যমে হচ্ছে কুটির শিল্প ধ্বংসের মধ্যে দিয়ে আর কি। হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে গিয়ে বর্ণ বৈষম্য। বর্ণ বৈষম্যটা হচ্ছে গিয়ে একটা অন্যতম কুপ্রভাব আর কি। বর্ণ বৈষম্যটা কীরকম, যে ভারতবর্ষের মানুষ হচ্ছে গিয়ে কৃষ্ণাঙ্গ, কালো চামড়ার মানুষ, আর বিদেশের হচ্ছে সাদা চামড়ার মানুষ। তাই রেলের ক্ষেত্রে আর কি, রেল ব্যবস্থার ক্ষেত্রে উঁচু পদে কারা থাকবে, ব্রিটিশরা থাকবে আর কি, কারণ যারা সাদা চামড়া মানুষ। আর কালো চামড়া মানুষ তারা হচ্ছে কি নিম্ন পদ, হয়তো গ্রুপ ডি, গ্রুপ সি এই পোস্টে তারা থাকবে আর কি। বেতন বৈষম্য তাই, তারা বেশি বেতন পাবে, এরা কম বেতন পাবে। অর্থাৎ তারা বর্ণ বৈষম্যের শিকার বা বর্ণ বৈষম্যের একটা অন্যতম জায়গা তৈরি করেছে রেলপথ। এটা হচ্ছে কুফল একটা বেশ। তারপরে 4 নম্বর যদি আমি প্রভাব বলি আর কি, সব থেকে বেকারত্ব বৃদ্ধি আর কি। বেকারত্ব বৃদ্ধি হচ্ছে গিয়ে এটা বলি যে স্যার আগেরটা বললেন কর্মসংস্থান বৃদ্ধি, আবার হচ্ছে বেকারত্ব বৃদ্ধি, দুটো তো একটা আলাদা হয়ে যাচ্ছে না। বেকারত্ব বৃদ্ধিটা দেখতে হবে যে ভারতবর্ষের শিল্পের ক্ষেত্রে বা কুটির শিল্পের ক্ষেত্রে যে ধ্বংস হয়ে যাচ্ছে কুটির শিল্প বা রেল ব্যবস্থা যখন গড়ে উঠছে আর কি, রেল ব্যবস্থার আগে যে যোগাযোগের যে মাধ্যমগুলো ছিল আর কি, সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো থাকছে না আর কি। ঠিক আছে, যখন রেল থাকবে না তখন কী হচ্ছে, বাস গাড়ি এগুলো দরকার আর কি, গাড়ি দরকার, মোটরসাইকেল দরকার আর কি। আর যখন রেলপথ চলে আর কি, তাহলে এইগুলোর গুরুত্বখানি কমে যাচ্ছে আর কি। এর ফলে অনেক লোকের কাজ চলে যাচ্ছে কি, অর্থাৎ বেকারত্ব সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা কুফলের দিক। এছাড়াও আরেকটা কুফল হচ্ছে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের যে দমন নীতি আর কি, সেই দমন নীতির প্রভাবটাও বৃদ্ধি পাচ্ছে রেল ব্যবস্থার মাধ্যমে। অর্থাৎ সহজে সেনাবাহিনী পৌঁছে গিয়ে সেই বিদ্রোহটা দমন করা হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কুফল আর কি। অর্থাৎ আমরা দেখলাম রেল ব্যবস্থার সুফল এবং কুফলের মধ্য দিয়ে ভারতবর্ষের এই যোগাযোগ ব্যবস্থার একটা অন্যতম মাধ্যম হিসেবে গড়ে উঠল। কিছু কিছু খারাপ প্রভাব থাকা সত্ত্বেও বলা হয় ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম ফলাফল। ফার্স্ট ফলাফল হচ্ছে গিয়ে শিক্ষার প্রসার ব্রিটিশদের ক্ষেত্রে, সেকেন্ড যদি বলা হয় দ্বিতীয় বৃহত্তম ফলাফল বা ভালো দিক হচ্ছে গিয়ে এই রেল ব্যবস্থা প্রবর্তন হয়, যেটা আজকে সুদূরপ্রসারীভাবে ফলাফল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরের দিন আমরা দেখব, এখানে দুটো টপিক তো বাকি থাকলো, একটা সম্পদের নির্গমন, একটা টেলিগ্রাফ ব্যবস্থা এবং দারিদ্রতা আর কি। এটা শেষ করে নতুন অধ্যায় শুরু করবো আর কি। ঠিক আছে, আশা করি সব খুব ভালো থাকবে। আজকে এই পর্যন্ত থাক।